আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উম্মে শাহেদা পারভিন, দলাত দরগা ইলাহিয়া দারুস সুন্নাহ আলী মাদ্রাসা। আমার পাঠের বিষয় ইসলামী ইতিহাস। আজকের আমি তোমাদের সামনে ইসলাম ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো ইসলামী ইতিহাস এই বইটি দুটি বিভাগে বিভক্ত, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগের মধ্যে আছে আইমে জাহিলিয়া, সিরাতে রাসূল এবং খুলাফায়ে রাশিদিন। তো আমি আজকে আইমে জাহিলিয়া সম্পর্কে আলোচনা করব। আইমে জাহিলিয়া অধ্যায়টি দুটি পরিচ্ছেদে বিভক্ত। একটি হচ্ছে প্রাক ইসলামী যুগ, আর দ্বিতীয়টি হচ্ছে জাহিলিয়া যুগের বিবরণ। আজ আমি তোমাদের সামনে প্রাক ইসলামী যুগের পটভূমি সম্পর্কে আলোচনা করব। তো আমি আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে ইতিহাস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ইতিহাস হচ্ছে অতীত ঘটনাবলীর বিবরণ। অতীতে যা কিছু সংঘটিত হয়েছে সে সম্পর্কে আমরা যা জানতে পারি সেটি হচ্ছে মূলত ইতিহাস। তো বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্নভাবে ইতিহাসের সংজ্ঞা বর্ণনা করেছেন। যেমন ইতিহাসের জনক হেরোডোটাস, যিনি গ্রিক ঐতিহাসিক, তিনি তার গবেষণাকর্মে নামকরণ করেছেন ইতিহাস। তো এই ইতিহাস তিনি বলেছেন যে ইতিহাস হচ্ছে অতীত ঘটনাবলী সত্য সুন্দর বর্ণনা। আবার ঐতিহাসিক ইবনে খালদুন বলেছেন যে মানব সভ্যতার সমাজের স্বাভাবিক বিবর্তনের ইতিবৃত্তই হচ্ছে ইতিহাস। আবার হেনরি জনসনও বলেছেন যে অতীতে সংঘটিত ঘটনাবলী হচ্ছে ইতিহাস। তাহলে আমরা বুঝতে পারছি ইতিহাস হচ্ছে অতীত ঘটনার বিবরণ। আচ্ছা, এখন আমরা আসব ইসলাম ইতিহাস। তো ইতিহাস এবং ইসলাম ইতিহাস দুটি পাশাপাশি অবস্থান। ইতিহাসটা হচ্ছে ব্যাপক, আর ইসলামী ইতিহাস হচ্ছে সেইখান থেকে আমরা নির্দিষ্ট কিছু একটা অংশ সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস, যেখানে মুসলমান এবং ইসলাম এবং মুসলমান সম্পর্কে তাদের শাসন, তাদের ক্রিয়াকলাপ, তাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আলোচনা রয়েছে। সেই বিষয়টি আমরা এই ইসলাম ইতিহাস পাঠের মাধ্যমে জানব। এরপর আসছে আরব শব্দের বিস্তৃতি, এরপর আসছে আরব নামকরণ। তো কিভাবে আরবের নামকরণ করা হলো সে সম্পর্কে ঐতিহাসিকদের বিভিন্ন মতভেদ রয়েছে। কোনো ঐতিহাসিক বলেছেন যে আরব নামকরণ করা হয়েছে আরাবাতুন শব্দ থেকে। আরাবাতুন শব্দের অর্থ হলো বৃক্ষলতাহীন মরুভূমি, যেহেতু আরব দেশটি মরুভূমির দেশ। আবার কোনো ঐতিহাসিক বলেছেন ইয়ারাব ইবনে কাহতান ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম এর বংশধর, যে সে কারণেই এই ইয়ারাবের নাম অনুসারে আরব নামকরণ করা হয়েছে। আবার বলা হয়েছে যে ইয়ারাব ছিলেন আরবি ভাষার আবিষ্কারক। ইয়ারাব কে ছিলেন? আরবি ভাষার আবিষ্কারক। এই কারণে ইয়ারাবের নাম অনুসারে আরব নামকরণ করা হয়েছে। আবার কোনো ঐতিহাসিক বলেছেন হেজাজ সংলগ্ন হেজাজ প্রদেশে তেহামা অঞ্চলে আরাবা নামক একটি স্থান ছিল, এর নাম অনুসারে এই আরব নামকরণ করা হয়েছে। আরব জাতির শ্রেণীবিভাগ। এরপর আসছে প্রাচীন আরব জাতির শ্রেণীবিভাগ। প্রাচীনকালে আরব জাতির হচ্ছে তিনটি গুণের সমন্বয়ে থাকলে তাদেরকে বলা হতো হচ্ছে আরব। তো এই তিনটি গুণ হচ্ছে, যেমন তাদের ভাষা হতে হবে আরবি,
তারা আরব বংশোদ্ভূত এবং আরব জাজিরাতুল আরব উপদ্বীপের অধিবাসী হতে হবে। তো আরব জাজিরাতুল আরব উপদ্বীপের অধিবাসী হতে হবে। কিন্তু সেই সময় যে হচ্ছে আরবের যে সেই সময় আরবের যে হচ্ছে এটা হচ্ছে ইসলাম আসার পূর্বে। তো ইসলাম আসার পূর্বে আরবের যে অবস্থা ছিল, আসলে ইসলাম আসার পূর্বে আরব রাষ্ট্রটি বিস্তার লাভ ঘটে। তো এই বিস্তার লাভ ঘটার কারণে আর সেই মানে নিয়মটি চেঞ্জ হয়ে যায়। সাধারণত বলা হয় তারাই আরব শ্রেণীভুক্ত যাদের মধ্যে দুটি গুণ আছে, দুটি আছে। যেমন বলা হচ্ছে যে আরব অধ্যুষিত অঞ্চল, আর আরেকটি হচ্ছে ইসলামের অনুসারী জনগোষ্ঠী বা অঞ্চল। এখন আরব অধ্যুষিত অঞ্চল হচ্ছে যারা হচ্ছে যাদের মধ্যে যারা আরবি ভাষায় কথা বলে, অর্থাৎ সেই সমস্ত দেশ বা রাষ্ট্র তারা নিজেদের মাতৃভাষাকে ভুলে গিয়ে বা বিসর্জন দিয়ে আরবিকে মাতৃভাষা হিসেবে মেনে নিয়েছে। তো আরবিকে তারা মাতৃভাষা হিসেবে মেনে নিয়েছে। যেমন এই দেশগুলোর মধ্যে যেমন মিশর, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, আলজেরিয়া এবং মরক্কো। আবার দেখা যাচ্ছে যে যারা নিজেদের মাতৃভাষাকে বিসর্জন না দিয়ে হচ্ছে ইসলামকে গ্রহণ করেছে, তারাই হচ্ছেন এই দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ ইসলামের অনুসারী জনগোষ্ঠী বা অঞ্চল। তো এই যে ইসলামের অনুসারী জনগোষ্ঠী আর ইসলাম অধ্যুষিত অঞ্চল, এই দুটির মধ্যে একটু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। সেই পার্থক্যটি হচ্ছে কি, একটা তাদের নিজস্ব মাতৃভাষাকে বিসর্জন দিয়েছে, আর আরেকটি তারা তাদের মাতৃভাষাকে বিসর্জন না দিয়ে ইসলামী পদ্ধতিতে জীবনযাপন করছে। আচ্ছা, এরপর আসছে আরব জাতির শ্রেণী বিভাগ। আরব জাতির শ্রেণী বিভাগ। তো আরব জাতিটা আমরা দেখতে পাচ্ছি প্রাচীনকালে আরবেরা তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে আরবে বাইদা, আরবে আরিবা এবং আরবে মুস্তারিবা। আরবে বাইদা শব্দটি বাদিয়া শব্দ থেকে এসেছে। বাদিয়া শব্দের অর্থ হলো জঙ্গল। এরা হলো বেদুইন শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের সম্পর্কে তেমন কোনো ঐতিহাসিক তথ্য আমরা সেই সময় আমরা পাই নাই। তবে এদের মধ্যে বেশ কিছু শ্রেণী ছিল, যেমন আদ, সামুদ, তাসম, জাদিস, আমালেকা। এরা ছিল উল্লেখযোগ্য। এরা কালের বিবর্তনে তাদের কৃতকর্মের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে আসতেছে আরবে আরিবা, অর্থাৎ আরবে আরিবা শব্দের অর্থ হচ্ছে প্রকৃত আরব। এরা নিজেদেরকে প্রকৃত আরব বলেই দাবি করত। এরা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ বনু কাহতানের বংশধর। তো এরা আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পরে বসতি স্থাপন করে এবং কালের বিবর্তনে এরাও ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর আসতেছে আরবে মুস্তারিবা বা আগত আরব। তো এই যে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আরব, অর্থাৎ আরবে আরিবা যারা ছিল, এরা বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করত। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্র বিবি হাজারা এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই মক্কায় বসতি স্থাপন করার জন্য রেখে আসেন। সেখানে তারা এই আরবে আরিবার যে শাখাগুলি ছিল তাদের সঙ্গে বসতি স্থাপন করে। তো একই জায়গাতে একই সঙ্গে দুটি ধারা যখন বসতি স্থাপন করে, তখন কিন্তু এই আরবে আরিবা যারা ছিল তারা এই নতুন শ্রেণীর যারা বসতি স্থাপন করেছিল তাদেরকে আরবে মুস্তারিবা বা আগত আরব বা বিদেশ আগত আরব বলে অভিহিত করত। উভয়ের মধ্যে কৃষ্টি কালচারের কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। এরপর আসছে
ভৌগোলিক অবস্থান এবং গুরুত্ব। ভৌগোলিক দিক থেকে আরবের ভৌগোলিক গুরুত্ব হচ্ছে অপরিসীম। আরব হলো পৃথিবীর সর্ববৃহত্তম ভৌগোলিক, আরব হলো পৃথিবীর উপদ্বীপ। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই ভূখণ্ডটি 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত এবং একদিকে স্থলভাগ অবস্থিত। তো 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত আর একদিকে স্থলভাগ। স্থলভাগটি হচ্ছে সিরিয়া, সাহারা মরুভূমি। স্থলভাগটি হচ্ছে মরুভূমি, সাহারা মরুভূমি। আর 3 দিকে বিশাল জলরাশি, এর মধ্যে হচ্ছে পূর্বে হচ্ছে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর আর দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর। তো এই 3 দিকে জলরাশি দ্বারা বেষ্টিত এবং একদিকে স্থলভাগ হওয়ার কারণে আরবকে কি বলা হয়? জাজিরাতুল আরব। তাহলে আরবকে আমরা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাজিরাতুল আরব বলতে কি বোঝো? আমি আশা করব তোমরা এই কোশ্চেনটির উত্তর সুন্দরভাবে দিতে পারবে, যেহেতু আরবটি 3 দিকে বিশাল জলরাশি আর একদিকে স্থলভাগ। আচ্ছা, এরপর আসতেছে ভৌগোলিক গুরুত্ব। ভৌগোলিক গুরুত্বের দিক দিয়ে আরবের গুরুত্ব অপরিসীম। একে বলা হচ্ছে 3 মহাদেশের মিলনস্থল, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এই 3 মহাদেশের মিলনস্থল হলো এই আরব ভূখণ্ড। তারপরে আন্তর্জাতিক বাণিজ্যের ক্যারাভান রুট। সুদূর অতীতকাল থেকেই ভৌগোলিক অবস্থানগত গুরুত্বের কারণে এই অঞ্চলে বহু জাতিকে ব্যবসা বাণিজ্য পথ হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে। এরপর আসতেছে খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য তেল, গ্যাস এবং স্বর্ণ। আচ্ছা, আর আরেকটু বলি এখানে হচ্ছে আবহাওয়া সম্পর্কে। আরবের আবহাওয়াটা কেমন, এটা যদি আমি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে যে আমি দেখতে একটু পেছনের দিকে যাই। যেহেতু আরবের 3 দিকে জলরাশি দ্বারা বেষ্টিত, স্বভাবতই কারণে মনে হতে পারে যে আরবের আবহাওয়াটা হয়তো বা খুব সুন্দর এবং স্বাস্থ্যকর। আসলে আরবের আবহাওয়াটা কিন্তু তেমন নয়। যদিও চারিদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তারপরেও এটির আবহাওয়া অত্যন্ত শুষ্ক। তো আরবের দক্ষিণ অংশ থেকে যে মেঘ উড়ে আসে সেটাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। কিন্তু জলীয় বাষ্প থাকলে কি হবে? আরবের মরুভূমির যে লু হাওয়া, যেটাকে আমরা বলি সাইমুম, এই লু হাওয়া তার সেই মেঘ থেকে মেঘে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পটাকে কি করে নেয়? শোষণ করে নেয়। ফলে মেঘ উড়ে আসে ঠিকই, কিন্তু এখানে তেমন কোনো জলীয় বাষ্প অবশিষ্ট থাকে না। এছাড়াও আরবে হচ্ছে তোমার ইয়েমেন এবং আশির প্রদেশে কিছু বৃষ্টিপাত হয়। ইয়েমেনের রাজধানী যে সানা, এটা বেশ স্বাস্থ্যকর এবং এখানকার আবহাওয়া বেশ সুস্বাস্থ্য আবহাওয়া। তো এটি হচ্ছে 700 ফুট উঁচুতে অবস্থিত। এরপর আসতেছে আরবের প্রদেশসমূহ। আরবটা 5টি প্রদেশে বিভক্ত। আরব কয়টি প্রদেশে বিভক্ত? 5টি প্রদেশের মধ্যে হচ্ছে হেজাজ, নজদ, ইয়ামন, তেহামা এবং আরুস। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে হেজাজ, কারণ হেজাজ হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র। এখানে মক্কা, মদিনা এবং তায়েফ, এই উল্লেখযোগ্য 3টি নগরী অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই 3টির খুব ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরপর আসতেছে আরবের উৎপন্ন ফসল আছে। ফসলের মধ্যে আসতেছে তোমার হচ্ছে ফসল, প্রাণী আছে। হ্যাঁ, তো ফসলের মধ্যে হচ্ছে বিশেষ করে তাদের প্রধান খাদ্য হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছকে তাদের রানী বলা হয়। হ্যাঁ, গাছের রানী। খেজুরের রস হচ্ছে বেদুইনদের সুপেয়। হ্যাঁ, তারপরে আসতেছে হচ্ছে প্রাণীদের মধ্যে অনেক প্রাণী আছে, তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, কারণ উট ছাড়া মরুবাসীরা তাদের যাতায়াতকে কল্পনাই করতে পারে না। তো উট ছিল তাদের নিত্যদিনের সহচর। তারা উটের গোশত এবং দুধ পান করত। আচ্ছা, তো আমরা এখানে আরব সম্পর্কে মোটামুটি ধারণা পাইলাম।
তো আমি আশা করব তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, আর যদি শুনে বোঝার চেষ্টা করবে। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। সবাই ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।